আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার নিয়ে কথা বলছিলাম, তাই না? জি স্যার। তোমরা দেখো স্লাইডটা কি দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে কোন একটা পলিমারের যে প্রপার্টি, বিশেষ করে আমরা ফিজিক্যাল প্রপার্টির কথা বলছি আর কি, এটা কিভাবে প্রভাবিত করা যায়, এবং এই প্রভাবিত করার জন্য আমরা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হলো একটা ওয়ে, একটা ইন্ডিকেটর। তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যদি আমরা কমাতে পারি বা বাড়াতে পারি কোনো পলিমারের, তাহলে কিন্তু এই আমাদের ওই পলিমারের ধর্মটা পরিবর্তিত হতে পারে। এবং সেটা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কি বলবো যে জ্ঞান অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেক ধরনের তথ্য আমাদের কাছে আছে। তো সেই তথ্যগুলো এই তোমাদের সামনে আমি তুলে ধরছি আর কি, যে কোন একটা পলিমারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের সাথে তার ধর্মের কি ধরনের পার্থক্য এবং কিভাবে আমরা সেটা করতে পারি। আমরা কিন্তু চাইলে করতে পারি। যেমন মনে করো কোনো একটা পলিমার, আমি ধরে নিলাম পলিইথিলিন, এবং পলিইথিলিনের ক্ষেত্রে তোমাদের মনে আছে যে কার্বন 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 হলো মেইন চেইন, আর তার সাথে আছে হলো হাইড্রোজেন দুই দিকে, তাই না? প্রত্যেকটা কার্বনের দুই দিকে হাইড্রোজেন আর দুইটা বন্ড দুই পাশে আরেকটা কার্বনের সাথে ধরা আছে। এইভাবে আমরা সবচেয়ে সিম্পল স্ট্রাকচার আমরা বের করেছি, এবং এই পলিমারটা হলো পলিইথিলিন। এবং আমরা দেখেছি যে পলিইথিলিন পলিমারের যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার ইজ ভেরি লো। তার মানে কি এই পলিমারটা খুবই ফ্লেক্সিবল, খুবই হাই ফ্লেক্সিবিলিটি। এখন আমরা হাইড্রোজেনকে রিপ্লেস করে যত ভারী ভারী জিনিস বসায় দেব, সেটা মেইন চেইনের মধ্যে হতে পারে, আবার সেটা সাইড চেইনের মধ্যে হতে পারে। তখন দেখা যাবে কি আমার পলিমার চেইনটা ভারী হয়ে যাবে, এবং পলিমার চেইন যখন ভারী হবে আমরা দেখব যে তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বেড়ে যাবে, এবং ডেফিনেটলি তার সাথে মেল্টিং টেম্পারেচারও বেড়ে যাবে। তো এইভাবে আমরা আলোচনা শুরু করেছিলাম। হ্যাঁ, কিছু বলবা? জি স্যার। স্যার আমি আমার একটা টি শার্টের কথা বলতে চাচ্ছি। টি শার্টটাতে আপনি যখন পরে একটা খসখসা, মানে আপনি বলছিলেন না যে টিজি যত বেশি হয় সেক্ষেত্রে খসখস অনুভূতিটা সাধারণ তাপমাত্রায় মানে মনে হয় খসখস অনুভূতি, এরকম একটা অনুভূতি হয়। মানে পিজি যত বেশি হবে, কোনো ফাইবার হতে পারে, ফাইবার ছাড়াও পলিমার আর কি, সেটার হবে কি রিজিডিটি বেশি হবে। রিজিডিটি তো বোঝো, তাই না? রিজিডিটি, জি স্যার, একটা খসখসে ভাব, একটা হ্যাঁ, এটা রাফ, মানে গ্লাসের মতো আর কি, গ্লাস যেরকম এই ধরনের হবে। এবং হ্যাঁ, মানে তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি বা সফটনেস, এটার অভাব থাকবে। তো স্যার এখন আমার কাছে একটা শার্ট পরার পর যেরকম মনে হয় যে শার্টটা খুব মানে রিজিড, শার্টটা খুব রিজিড, তো সেক্ষেত্রে কি আমি ভাবতে পারি বা সাধারণভাবে বুঝে নিতে পারি যে আমি যে তাপমাত্রায় শার্টটা পরে আছি তার টিজি এর থেকেও বেশি? হ্যাঁ, এটা আমি তো উদাহরণ দিলাম যে তোমরা যদি কোনো একটা 100% পলিস্টার দিয়ে তৈরি করা কোনো শার্ট বা জার্সি পরো, তোমার কিন্তু এটা আরামটা পাবা না। তুলনা করবা কার সাথে? আমি আপাতত আমাদের বাংলাদেশে যেহেতু জনপ্রিয় হলো পলিস্টার, সরি কটন, কটনের সাথে আমি তুলনা করি। কটনের ওই একই শার্ট পরলাম, খুবই তোমার আরাম লাগতেছে, খেয়াল করো, তুমি পরলেই বুঝতে পারবা খুব আরাম লাগতেছে তোমার। কিন্তু তুমি যখন পলিস্টারটা পরলা, তোমার স্কিনের সাথে যখন ঘর্ষণ হচ্ছে, তোমার কাছে ডিসকমফোর্ট মনে হচ্ছে। এখন এই ডিসকমফোর্টের কারণ কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে একটা কারণ হলো রিজিড। রিজিড, তোমার যে পলিমারটা রিজিড, এবং এটা স্কিনের সাথে ঘর্ষণ লাগলে তোমার ডিসকমফোর্ট লাগবে, এবং তোমার স্কিনে ড্যামেজও হইতে পারে কোনো কোনো। 100% পলিস্টার, খেয়াল করো। কিন্তু আবারও বলছি, কিন্তু আমরা যেহেতু পলিমার সম্পর্কে অনেক জ্ঞান আহরণ করেছি, আমাদের কাছে আবার টেকনোলজিও আছে, সেই টেকনোলজি আমরা যদি প্রয়োগ করি, তখন আবার কিন্তু এই 100% পলিস্টার করতে তোমার যে ডিসকমফোর্ট যেটা ছিল, রিজিডিটিটা ছিল, সেটা কমে যেতে পারে। সেই জন্য ঢালাও মন্তব্য আমরা করতে পারি না। আমরা বলতে পারি কিন্তু ঢালাও করতে পারি না, কারণ আমি তো জানি না আসলে ওখানে কি আছে। এটা পলিস্টারের ভিতরে থাকে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, কোটিং আছে, বিভিন্ন ধরনের জিনিস সাথে মিক্স করা হয়। যেমন আমরা পরবো, লাস্টে দেখো যে প্লাস্টিসাইজার লেখা আছে না, আমরা পরবো, এগুলি মিক্স করা হয়, তখন কিন্তু আবার টিজি কমে যাবে। তখন পলিস্টার ফাইবার কিন্তু তুমি মনে করো 2% দিয়ে দিয়েছো বা 1% দিয়ে দিয়েছো প্লাস্টিসাইজার,
তখন কিন্তু তোমার টিজি কমে আসবে। কতটুকু কমে আসবে? সেটা হয়ে যেতে পারে 25 ডিগ্রি রুম টেম্পারেচার। তো 25 ডিগ্রির উপরে যখন যাবে, যেমন এখন মনে করো আমাদের রুম টেম্পারেচার মনে হয় 25-এর উপরে আছে আমার মনে হয় আর কি, তাহলে তুমি তখন 25-এর উপরে যখন যাবে তখন তোমার কাছে মনে হবে সফট। কিন্তু আবার যখন শীতকাল, আরো যখন শীত পড়বে, তখন 25-এর নিচে রুম টেম্পারেচার চলে যাবে, তখন আবার খসখসে খসখসে লাগে। তো সেই জন্য প্রতিটা জিনিস নির্ভর করে যে জিনিসটা আমরা ব্যবহার করছি। যদি আমরা সেটা সম্পর্কে সঠিকভাবে জানি, তাহলে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো, কমেন্ট করতে পারবো। নাইলে কিন্তু কমেন্ট করলে ভুল হতে পারে। তবে সাধারণভাবে বলতে পারো 100% পলিয়েস্টার। যদি তুমি একদম সস্তা কাপড় কিনে নিয়ে আসো, সস্তা যেহেতু কিনে নিয়ে আসো, তার মানে কি এটার মধ্যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় না, ট্রিটমেন্ট দেওয়া হয় না, সেই ক্ষেত্রে তুমি কোনোদিনই আরাম পাবা না অ্যাপারেল পরে আর কি। এবং হাত দিয়ে ধরলেও খসখসে লাগে। আচ্ছা, আমরা চেইন ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে বলেছি যে এই ফ্লেক্সিবিলিটিটা দুই রকমের হইতে পারে। আবার দেখো আমি পিছনের দিকে আসছি, এখানে দুইটি পয়েন্ট কিন্তু কনফিউশন হয় অনেক সময়। একটা হলো কি, 1 নাম্বার পয়েন্ট হলো চেইন ফ্লেক্সিবিলিটি, আর 2 নাম্বার পয়েন্ট ছিল হলো কি স্টেরিক ইফেক্ট অফ সাইড গ্রুপ। তাহলে সাইড গ্রুপের ইফেক্ট হলো আরেকটা পয়েন্ট, আর চেইন ফ্লেক্সিবিলিটি হলো আরেকটা পয়েন্ট, দুইটা কিন্তু এক না। তো চেইন ফ্লেক্সিবিলিটি আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছি যে দেখো, চেইন ফ্লেক্সিবিলিটি সবচেয়ে ফ্লেক্সিবল চেইন কোনটা? সবচেয়ে ফ্লেক্সিবল চেইন হলো CH2 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 CH2, এইটা হলো সবচেয়ে ফ্লেক্সিবল। তাহলে এইটার টিজি হবে সবচেয়ে কম। দেখো আমাদের টিজি এই কেলভিনে যদিও আছে আর কি 140, লোয়েস্ট 140। হ্যাঁ, প্লেন ফ্লেক্সিবিলিটি মানে প্লেন চেইন হলে তো সেক্ষেত্রে আপনি বলতেছেন যে টিজি কম হবে, কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ, এটা হলো আমি এটা, যখন এটা ভারী কত চেইন, জানো? এটা মাইনাস, এটা তোমার মাইনাস ধরো 100-র কাছাকাছি হবে। মানে পলিইথিলিনের যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, সেটা হবে -100-র কাছাকাছি। তার মানে কি অনেক লো, অনেক লো। যত চেইনটা ফ্লেক্সিবল হবে টিজি কমতে থাকবে। মানে এর চেয়ে কম আমরা মনে কল্পনা করতে পারি না। এখন এর থেকে উপরের দিকে আমরা মানে বাড়াইতে পারি। টিজি বাড়াবো কিভাবে? মনে করো CH2 ও, ওই যে দেখো খেয়াল করো যে এখানে CH2 পর একটা ও দেওয়া আছে। এটা অর্থ এটা রিপিট ইউনিট, তার মানে এরপরে কি আসবে? আবার CH2 আসবে ও, আবার CH2 ও, আবার CH2 ও, আবার CH2 ও। তার মানে আগে যে পলিইথিলিন ছিল ওইটাই আছে, কিন্তু মাঝখানে মাঝখানে আমরা অক্সিজেন দিয়ে দিয়েছি। দুইটা দুইটা CH2 পর একটা অক্সিজেন, দুইটা CH2 পর একটা অক্সিজেন। তাহলে অক্সিজেনটা তো এটা চেয়ে ভারী। কার চেয়ে ভারী? ওই যে আমাদের হাইড্রোজেন থেকে মানে কার্বন, কার্বন যেটা ছিল, তারপরে দুই পাশে যে হাইড্রোজেন ছিল, সেইটার থেকে ভারী। তো ভারী হওয়ার কারণে টিজি কিন্তু বেড়ে গিয়েছে। দেখো বেড়ে গিয়েছে। এটা হলো -67 ডিগ্রি। উপরের দিকে তাকাও, সেলসিয়াসে দেওয়া আছে দেখো। আচ্ছা, এবার যদি আমরা করি কি যে না CH2 না, আমরা বেনজিন রিং দিয়ে দিব, মানে আরো ভারী জিনিস দিব, তাহলে তার টিজি হয়ে গেছে কত দেখো, কেলভিন স্কেলে 357 ডিগ্রি। তারপরে আবার যদি CH2, তারপরে আবার এই মনে করো যে এই বেনজিন, তারপরে CH2, তাহলে দেখো 353 ডিগ্রি। কোনো তোমাদের কোশ্চেন থাকলে কিন্তু আমাকে করবা, আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারি যদি তোমাদের কোশ্চেন থাকে। তার মানে কি আমরা আমাদের মেইন চেইন এর ভিতরে আমরা কোন ধরনের ফাংশনাল গ্রুপ ইউজ করতেছি, সেটা কি ফ্লেক্সিবল না রিজিড, সেটা সরাসরি এফেক্ট করে আমার টিজি। আমি যদি রিজিড গ্রুপ, ভারী গ্রুপ দেই, মেইন চেইনে দিলেও ভারী গ্রুপ টিজির উপর এফেক্ট করবে, সাইড চেইনে দিলে। এই মুহূর্তে আমি হয়তো মেইন চেইনের কথা বলছি, একটু পরে আমি সাইড চেইনের কথা বলবো। এই জায়গায় বলছি আমি মেইন চেইনের কথা, হ্যাঁ, একটু পরে আমি বলছি সাইড চেইনের কথা। এবার দেখ, তাহলে সাইড চেইনের ক্ষেত্রে কিভাবে হবে? CH2, এখানেও তো CH2 হওয়ার কথা ছিল, তাই না? CH2 হওয়ার কথা ছিল, কিন্তু আমি লিখলাম CHX। তার মানে এক্সটা যদি হাইড্রোজেন হয়, তাহলে আমার পলিমার সাইড গ্রুপটা হবে এটা। তার মানে কি
টিজি কম হবে স্যার। সরি সরি, না এটা না, যদি এক্স এক্স যদি হয়, এক্স যদি হয় CH3, তাহলে আমার পলিমারের নাম কি হবে? আমার পলিমারের নাম হবে হলো পলিপ্রপিলিন। আর এক্স যদি হয় এইচ, তাহলে আমার পলিমারের নাম কি হবে? আমার পলিমারের নাম হবে পলি পলিইথিলিন। ইথিলিন। তাহলে দেখো পলি ইথিলিনের টিজি আর পলিপ্রপিলিনের টিজির মধ্যে পার্থক্যটা দেখো। আমি কি পার্থক্য করেছি? হাইড্রোজেনের পরিবর্তে CH3 দিয়েছি মাত্র, হাইড্রোজেনের পরিবর্তে CH3 দিয়েছি, একটু ভারী জিনিস দিয়েছি। ভারী জিনিস দেওয়ার কারণে -93 থেকে মানে টিজি অনেক বেড়ে গেছে, তাই না? -20 অনেক বেড়ে গেছে না? বেড়ে জি গিয়ে স্যার। আমি যদি আবার এক কাজ করি যে না, আমি CH3 না দিয়ে বেনজিন রিং দিব, তাহলে আমার পলিমারের নাম কি হবে? পলিমারের নাম হবে পলিস্টাইরিন। আশা করি বুঝতে পারছো, মানে জি স্যার। CH2CH তারপরে হলো বেনজিন রিং। তখন আমার টিজি কত হবে দেখো, প্রায় 100 ডিগ্রি। আমি যদি দুইটা বেনজিন রিং দিয়ে দিই, এটাকে বলে ভিনাইল ন্যাপথালিন, এটা যদি দিয়ে দেই আর কি, এই ভিনাইল ন্যাপথালিন যদি দিয়ে দেই, তাহলে আমার টিজি হবে কত দেখো, 134 ডিগ্রি বা 135 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যত ভারী আমি সাইড গ্রুপ দিয়ে দিব, যত ভারী আমি সাইড গ্রুপ দিয়ে দিব, এটা কিন্তু সাইড গ্রুপ, মেইন চেইন না, আগেরটা ছিল মেইন চেইন। যত ভারী আমি সাইড গ্রুপ দিয়ে দিব, আমার টিজি তত বেড়ে যাবে। এখন যদি আমি কাজ করি যে মেইন চেইনের কিন্তু স্যার ভিতরে, কম্বিনেশনটা তো সেম, তাই না স্যার? সরি, মানে কম, মানে দুটার মধ্যে কিন্তু রিলেটেবল করা যায়। যেমন মেইন চেইনে আমরা যত মানে ভারী, যেমন ও দিয়া তার টিজি বেড়ে গেছে, ও দিয়ে টিজি বেড়ে গেছে, এরকম দিয়ে আরো কিছু যোগ করে টিজি বেড়ে যায়। সিমিলারলি যদি স্যার এই মেইন চেইনের মতো যদি সাইড গ্রুপগুলো যত ভারী হয়, আমাদের টিজিটা তত বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এগুলোকে মেইন চেইনেও দিই তাইলেও টিজি বেড়ে যাবে। কিন্তু হয়তো বলতে পারো যে স্যার তাহলে এই উদাহরণগুলি কেন? এই উদাহরণগুলি আমরা আমাদের পলিমারগুলো এভাবে আছে, মানে আমরা কাজে লাগাই আর কি। তাহলে আমরা যেন বুঝতে পারি যে এই টিজি বেশি হওয়ার কারণটা যেন বুঝতে পারি। যেমন পলিস্টাইরিনের টিজি বেশি কেন? এই পলিস্টাইরিন নিয়ে তো আমরা পড়াশোনা করবো, করবো বলতে কি টেক্সটাইল ফাইবারও আছে এখান থেকে, হ্যাঁ। বা তোমার ওই যে বললাম যে আমাদের বার্গার খাওয়ার সময় যে তোমাকে যে প্যাকেটটা দেয় না, ওই যে ফোমের একটা প্যাকেট দেয় না, ওই যে মনে হয় না যে ফোমের একটা প্যাকেট বার্গার কিনলে, তারপরে তোমার এই যে পটেটো চিপস কিনলে বা এগুলো কিনলে যে প্যাকেটটা দেয়, ওটা পলিস্টাইরিনের তৈরি। দেখবা গ্লাসের মতো পট করে ভেঙে যায়। জি স্যার। হ্যাঁ, ভাঙবে না যদি তুমি মনে করো এটা টিজি কত দেখো, 99.85, তো 100 ডিগ্রি, 100 ডিগ্রির উপরে যদি তাপ দাও তাহলে আবার সফট হয়ে যাবে। তাহলে 100 ডিগ্রির নিচে তো আমাদের রুম টেম্পারেচার আমরা ব্যবহার করি যখন, তখন এটা থাকে গ্লাসের মতো স্টেটে, ভেঙে যায়। সেই জন্য তোমরা মনে করো যারা নতুন কম্পিউটার কিনে নিয়ে আসো, ল্যাপটপ কিনে নিয়ে আসো, সাথে একটা যে সাদা সাদা এরকম ফোমের মতো আসে না, সাদা, জি স্যার। মানে আমি যেটার কথা বলতেছি বুঝতে পারছো কিনা, রিজিড ফোম, কিন্তু সফট ফোম যেটা ওইটা না, কিন্তু ওটা কিন্তু পলিস্টাইরিন না। পলিস্টাইরিনটা হলো যে শোলা শোলার মতো লাগে দেখতে, যেটা হাত দিয়ে চাপ দিলে পট করে ভেঙে যায়, যেটা সেটা, সেটা টিজি কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা মেইন চেইনের মধ্যে যদি আমরা রিজিড গ্রুপ দেই তাহলে পরিবর্তনটা দেখলাম। সাইড গ্রুপের সাইড গ্রুপ হিসেবে যদি আমরা হাইড্রোজেনের পরিবর্তন অন্যান্য ফাংশনাল গ্রুপ ব্যবহার করি, তাহলে টিজি যে বেড়ে যায় সেটা আমরা দেখলাম। তাহলে আমরা কিন্তু আমাদের পলিমার, মানে আমাদের পলিমারের টিজি আমরা চেঞ্জ করতে চাইলে আমরা পারবো। তাহলে ওই মনোমারের স্ট্রাকচারের মধ্যে আমরা চেঞ্জ করে দিব, তারপরে যখন পলিমার তৈরি হবে তখন তার টিজি বেশি হবে। আমরা যদি চাই বাড়াতে, আবার কমাতে চাইলেও আমরা সেভাবে হালকা গ্রুপ দিয়ে দিব, কমে যাবে। এইবার 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো ইফেক্ট অফ ইন্টারমলিকুলার ফোর্সেস। পলিমারগুলোর মধ্যে পারস্পরিক, ইন্টার বলছি কিন্তু, হ্যাঁ ভুল করো না কিন্তু, ইন্টার, ইন্টার তো বোঝো একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের মধ্যে যে বন্ধন। আবার আরেকটা কিন্তু আছে ইন্ট্রা, সেটা কিন্তু বলি নাই, হ্যাঁ ইন্টার। তো ইন্টার মলিকুলার ফোর্স গুলো কাজ করে, মনে করো একটা পলিমার চেইন, সরি, মনে করো
ধরো এটা একটা পলিমার চেইন, আবার এই মনে করো দুইটা পলিমার চেইন, আমি জাস্ট দুইটার মধ্যে দেখাচ্ছি আর কি, অনেকগুলোর ভিতরে দেখাচ্ছি। এই দুইটা পলিমার চেইন এইভাবে আছে। এখন একটু লক্ষ্য করো এই পলিমার চেইনগুলোর দিকে যদি আমরা তাকাবো, এক সেকেন্ড, এখানে খেয়াল করো এই চেইন এবং এই চেইনের মধ্যে এখানে খুব কাছাকাছি আছে, দেখো। তাহলে এখানে যে ফাংশনাল গ্রুপগুলো আছে সেগুলো কিন্তু পরস্পর মধ্যে সেকেন্ডারি ফোর্সেস বন্ধন তৈরি করতে পারে। এখানে দেখো কাছাকাছি আছে, বন্ধন তৈরি করতে পারে। এখানেও দেখো কাছাকাছি আছে, বন্ধন তৈরি করতে পারে। এখানে কাছাকাছি আছে, বন্ধন তৈরি করতে পারে। এখানেও তৈরি করতে পারে। তাহলে এই দুইটা পলিমার চেইনের ভিতরে যে পারস্পরিক বন্ধন, সেটা অবশ্যই তাদের কাছাকাছি আসতে হবে। যদি কাছাকাছি আসে তাহলে বন্ধন তৈরি হতে পারে। এবং এটা নির্ভর করে যে কি কোন ফাংশনাল গ্রুপ সেই পলিমারের মধ্যে আছে, কোন ফাংশনাল গ্রুপ সেই পলিমারের মধ্যে আছে। স্যার চেইন ফ্লেক্সিবিলিটি তো না হয় বুঝতে পারবো যে মেইন চেইনে কি কি বাড়তি বা ভারী কোনো কিছু যুক্ত আছে, সিমিলারলি স্যার সাইড গ্রুপের ক্ষেত্রে বুঝতে পারবো, কিন্তু কোন কোন চেইনের মলিকুলগুলো কাছাকাছি অবস্থান আছে বা কোন পলিমারের ক্ষেত্রে এটা একত্রিত আছে সেটা বোঝার কোনো ওয়ে আছে স্যার? হ্যাঁ, তুমি কি আমি এখন যে স্লাইডটা আলোচনা করতেছি এটার কথা বলছো তো, তাই না? জি স্যার। হ্যাঁ, এখানে হলো কি কোন একটা পলিমারের স্ট্রাকচার, আমরা তো জানি স্ট্রাকচার, যেমন আমি উদাহরণ দিচ্ছি আর কি। যেমন ধরি আমাদের পলিমারের নাম হলো পলিপ্রপিলিন, আমরা ধরি এইটা আমার পলিমার, পলিমারের নাম কি? পলিপ্রপিলিন। এখন পলিপ্রপিলিনের মধ্যে কি আছে? পলিপ্রপিলিনের মধ্যে আছে হলো CH2 CH CH3 CH3, আবার CH2 CH CH3 CH2 CH CH3 CH2 C, এইভাবে পলিমার চেইনটা আছে। এখন তাহলে এটার মধ্যে হাইড্রোজেন আছে একটা, আর একটা ফাংশনাল গ্রুপ আছে হলো CH3। CH3 এই CH3 তো নন, এটার কোনো আকর্ষণ নাই কারো প্রতি, এটার মধ্যে কোনো পোলারিটি নাই, কোনো চার্জ নাই, এটা কারো প্রতি কোনো আকর্ষণ নাই। তাহলে আমি যে তোমাকে এখন এই যে নীল নীল দেখালাম না যে এখানে বন্ধন তৈরি হতে পারে, কিন্তু বন্ধন তৈরি হবে না যদি পলিপ্রপাইলিন হয় আমার পলিমার, তৈরি হবে না। কেন হবে না? CH3 এবং CH3 এর মধ্যে কোনো আকর্ষণ নাই তো, সেই জন্য আকর্ষণ নাই তাদের মধ্যে, খেয়াল করো আকর্ষণ নাই, সেই জন্য তার টিজি কত? -20। তাহলে আমি যদি এই CH3 এর পরিবর্তে আমার যদি থাকতো ক্লোরিন, তাহলে আমার পলিমারের নাম কি? পলিভাইনাল ক্লোরাইড। তার টিজি দেখো 81। খেয়াল করো, তাহলে ওই যে নীল দিয়ে যে আমি দেখাইলাম না, সেখানে যদি ক্লোরিন থাকে তাহলে তাদের মধ্যে পারস্পরিক বন্ধন তৈরি হবে। এটাকে বলে ইন্টার মলিকুলার ইন্টারঅ্যাকশন তৈরি হবে। কিভাবে তৈরি হবে আমি বলি। আমার ক্লোরিন আছে না, ক্লোরিনের ভিতরে নেগেটিভ চার্জ আছে, এটার মধ্যে পোলারিটি আছে। আর হাইড্রোজেনের মধ্যে একটা পজিটিভ, মানে এটা ক্লোরিনের ভিতরে যে নেগেটিভ চার্জ, সে যখন হাইড্রোজেনের কাছে যাবে তখন হাইড্রোজেনের ভিতরে একটা পজিটিভ পোলারিটি তৈরি হবে। তাহলে তারা পারস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে তাদের মধ্যে বন্ধন তৈরি হবে। যেখানে যেখানে বন্ধন তৈরি সম্ভব সেখানে সেখানে হবে, সব জায়গায় হবে না। ওই যে আমি নীল কালি দিয়ে বুঝিয়েছি কি এখানে বন্ধন তৈরি হওয়া সম্ভব। এখন আমি দুইটা উদাহরণ দিয়েছি, তার মনে করার কোনো কারণ নাই যে সব পলিমার এইভাবে থাকে। কোনো কোনো পলিমার তো এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকতে পারে, তাই না? ধরো এই একটা পলিমার চেইন, এই একটা পলিমার চেইন, তারপরে এইভাবে চলে গেল, তাহলে তাদের মধ্যে আবার বন্ধন তৈরি হতে পারে। কোথায় বন্ধন তৈরি হবে? এই যে এখানে বন্ধন হবে, এই যে এখানে বন্ধন হবে, এখানে বন্ধন হবে, এই যে এখানে বন্ধন হবে।
তাই না? এখানে বন্ধন, এখানে বন্ধন, আর ওই দূরে চলে গেলে আর হবে না। তাহলে এই পোলারিটি যদি থাকে, অর্থাৎ প্লাস বা মাইনাস চার্জ, তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণের মাধ্যমে বন্ধন যদি তৈরি হয়, তাহলে আমার পলিমারটা রিজিড হবে, পলিমারের ফ্লেক্সিবিলিটি কমে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? মানে তুমি মনে করো বন্ধন তৈরি হওয়া মানে কি ওয়েল্ডিং করে দিলাম, তাহলে ওয়েল্ডিং করে দিলে ফ্লেক্সিবিলিটি কমে যাবে, কমে গেলে টিজি বেড়ে যাবে। আর যদি আমার ফাংশনাল গ্রুপটা হয় OH, তাহলে তাদের পারস্পরিক আকর্ষণ আরো বেশি হবে। হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, তোমরা তো এটা আমার মনে হয় জানো যে হাইড্রোজেন বন্ড যে তৈরি হয়, তখন আকর্ষণ আরো বেশি হবে এবং টিজি বেড়ে যাবে। দেখো 85, 81 ছিল, এখন 85। স্যার এই যে এখানে আমাদের ক্লোরিনেরও তো একটা মানে ঋণাত্মক আয়ন একটা নিতে পারে স্যার, সেক্ষেত্রে হাইড্রোক্সিলেরও তো স্যার ঋণাত্মক আয়ন। হ্যাঁ, এইটা তো ঋণাত্মক আয়ন হবে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হবে পজিটিভ। তাহলে পজিটিভ আর এদের ভিতরে একটা ইন্টারঅ্যাকশন তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে। না স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ক্লোরিনও একটা নিতে পারবে পারে এই OH বা হাইড্রোক্সিল মূলক একটা হাইড্রোজেনকে আকর্ষণ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তাদের এই যে টিজির যে মানে ডিফারেন্সটা 5 ডিগ্রি একটা কম বেশ, এটা কি এই তড়িৎ ঋণাত্মকতার উপর যেই বেসিকটা ওইটা এখানে কনসেপ্টে কাজ করছে নাকি অন্য কিছু স্যার? এটা আসলে তড়িৎ ঋণাত্মকতা কম বা বেশি সেটা থেকে, যে এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে হয়তো বলতে পারো যে স্যার আপনি তো খুব সরল ভাবে বললেন যে ক্লোরিনের জায়গায় যদি হাইড্রোক্সিল হয় তাহলে বেশি হবে। আমরা আসলে পলিমারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচারকে স্টাডি করে তখন আমরা ব্যাখ্যা করি যে ক্লোরিন এবং হাইড্রোজেনের ভিতরে যে তোমার বন্ধন তৈরি করার যে সম্ভাবনা, সেটা নির্ভর করে কিসের উপর? ওই যে বললাম মলিকুলার অ্যারেঞ্জমেন্টের উপর। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র একটা জিনিস দিয়ে সেটা ব্যাখ্যা করতে পারি না, কিন্তু এখানে আমি যখন তোমার সাথে কথা বলছি আমি একটা জিনিস দিয়েই আসলে ব্যাখ্যা করতেছি। সেই জন্য এখানে যে আরো অন্যান্য ফোর্স, মানে শুধুমাত্র যে পজিটিভ নেগেটিভের ইন্টারাকশনের কারণে বেশি যেখানে ইন্টারাকশনটা হইলো সেখানে বেশি রিজিড হইলো, ব্যাপারটা এরকম না। এখানে আরো অন্যান্য ফ্যাক্টর আছে, তো সেই ফ্যাক্টরগুলো বাদ দিয়ে আমি কথা বলছি। তো আমি ধরে নিচ্ছি যে অন্যান্য ফ্যাক্টরগুলো দায়ী না, অন্যান্য ফ্যাক্টরগুলো প্রভাব নাই ধরে নিচ্ছি, কিন্তু এটা তো সঠিক না। ধরে নিয়ে আমি বলছি যেহেতু ক্লোরিনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন তৈরি হয়, যেটা তার চেয়ে অনেক বেশি সংখ্যক বন্ধন তৈরি হয় হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল গ্রুপের মধ্যে, হাইড্রোজেন বন্ধন এটা আরো বেশি তৈরি হয়। তার প্রমাণ কি? তার প্রমাণ হইলো আমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বেশি। কিন্তু এখানে আসলে এই বেশি হওয়াটা হয়তো আরো বেশি হওয়ার কথা ছিল, কোনো কারণে কমে বেশি হয় না। যেমন মনে করো 80 তুলনায় 84, এখানে ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টর দায়ী থাকতে পারে। আমরা ওই জিনিসগুলোকে ইগনোর করে আমরা শুধুমাত্র আলোচনা করছি যে ফাংশনাল গ্রুপ পরিবর্তন হইলে পরিবর্তন যে হয় একটা, সেটা দেখানোর চেষ্টা করছি। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এখন এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা একটু মনোযোগ সহকারে আগে একটু দেখো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর কি, খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে আগে দেখে নাও, আমি পরে কথা বলবো। এখানে যে ফাইবারের স্ট্রাকচার দেখানো আছে, মানে ফাইবারের পলিমারের স্ট্রাকচার দেখানো আছে, সেই পলিমারটা হলো নাইলন 6। এবং তোমরা জানো যে নাইলন 6 কোন ধরনের পলিমার? এটা হলো কন্ডেনসেশন পলিমার এবং মনোমার হলো এবি টাইপ মনোমার। এটা স্যার একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি স্যার। সরি স্যার, একটা আমাদের 1 PM থেকে আরেকটা ক্লাস ছিল, সেক্ষেত্রে স্যার প্রেজেন্ট দিতে তো সময় লাগবে, আমরা যদি নেক্সট দিন ভালো করে যদি শুরু করতাম স্যার। ঠিক আছে, তাহলে আমরা ইফেক্ট অফ ইন্টারমলিকুলার ফোর্সেস এটা থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস শুরু করব।